আমৃত্যু ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব সংখ্যা ৩১। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের উপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বোতামগুলো ঠিকমতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথায়। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। দু হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে, এটাই ভেবে পাই না। আবির অবিশ্বাস্য দৃষ্টিতে দেখছে মেঘকে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নিম্নাষ্ট কামড়ে ধরল। চোখে মুখের বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে, এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে, মাশাল্লাহ। কথাটা বলেই ধপ করে আবিরের পাশে বসে পড়ল। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসতে থাকলেও মালা রাগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছু ভাবেনি সে। তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, আবির ভাই এ সময় কিছু খায় না, কিছু লাগলে আমি এনে দিব নে, তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, খাবারটা বরং আমায় দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠল, তোর দোয়া আমার লাগতো না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সকাল থেকে যা যা ঘটছে, তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ায় মেঘ আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসল। কাজল কালো দু চোখ চোখ সাথে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছে। নিঃশক্ত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভ্রু কুচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘবতী থেকে কিছু বুদ্ধি ধার নেয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই মুচকে হেসে জানালো, আমিও তাই ভাবছি, এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কেটে উঠে চলে গেছে। আবির নিঃশব্দে হাসছে আর অষ্টাদশীর প্রস্থান দেখছে। আবিরা যেখানে বসেছে তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। মিম দিশা আরও কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসেছে। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, নাও তোমার ভিডিও আর ছবি, ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেঙচি থেকে শুরু করে আরও অনেক ছবি তুলে ফেলছে। একটা ছবিতে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও করেছে। ভিডিওটাতে বোতাম লাগানো চুল ঠিক করার দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আবির ফোনটা পকেটে রেখে বলল, কেন? আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল,
তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে? জানি না। এই যে কিছু বলতে পারো না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই। ওর জন্য কত নির্ঘুম রাত কেটেছে আমার। ও যদি জানতো, নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখি জোড়া দেখলে মনে হয় আরও শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমত্ত চোখে দেখছে মেঘকে। নিজে পছন্দ করে এর কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল, তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সকল দুশ্চিন্তার অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিয়েছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথা ছড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা দু চোখ দেখে আবির আনমনে বিড়বিড় করে বলে, আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টার স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসল। বুঝতে পারল তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামাল দিতে উত্তর দিল, মাহাদেবা খান মেঘ। এখনো মেঘবতীকেই দেখছো নাকি? কোথায় মেঘবতী দেখি? যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম ভাইয়ের সম্পত্তিতে নজর দিব, এত নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, প্লিজ ভাইয়া চলো না, ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমি বলছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম! দুইটা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকেও আবার এগিয়ে আনতে হয়। আর কত কি যে দেখতে হবে। সাকিব এককাল হেসে প্রশ্ন করল, এই কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলে, চুপ থাকবি তুই। আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখোই, তারপরও এত বিভোর হয়ে আছো কেন, বলবা? আবির রাজভারী কণ্ঠে জবাব দিল, বাসায় তো এইভাবে দেখার সুযোগ পাই না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই চোখে চোখ পড়ে যায়। নাইজাতেও বাধ্য হয়ে আমারই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদিকে আনতে যাব না। আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষিযুগল নিবদ্ধ মেঘের চোখে মুখে প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে। পল্লব ফেলছে না একটিবারও। ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আঁতকে ওঠে। অগাধ মনোযোগে ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভড়কে গেল। হকচকে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মাইশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময়ী চোখে তাকায়, ভ্রু কুঁচকে নরম স্বরে বলল, উফ আপু লাগছে।
মাইশা রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোরে কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেলে, আমার কথা বলিস। প্লিজ আপু, কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে 2-3টা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে, আপু। সাকিব চিন্তিত স্বরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারতেছ কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারব না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি, সাথে শাড়ি পরিয়ে দিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলছি, তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসবো। ছটফটে মেয়ে একটুও বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না। মেঘের পরনে না আছে শাড়ি, আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আর একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনেই বর্ষা থেকে উঠে গেছে। আবির মুখোমুখি হয়ে শুধায়, ওহ আচ্ছা, এই কারণেই তাহলে তোমার টালমাটাল অবস্থা। মাইশা পুনরায় চেঁচিয়ে ওঠে, কিরে, কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন? জানি না। আমির একদম ফাজলামো করবি না, আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না, ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলছে। মাইশা ভ্রু কুঁচকে শুধালো, তুইও জানিস? আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহ জানেন। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে তার আগেই মাইশা শীতল কণ্ঠে বলে ওঠে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন। ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি, একটাবার বলতে তো পারতি। আবির কৈফিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ থাকেই সব সময়, বলবো কিভাবে? মায়েশা সেসবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো, ওয়েট বাবু। মায়েশার আগে গজগজ করে 2-3 কদম এগোতেই আবির ছুটে গিয়ে মায়েশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি করবা? তানভীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে হের বোনের পিছে ঘুরছিস। আবির মায়েশার সামনে থেকে সরে এক পাশ হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, ওহ। মায়েশা ভ্রু কুঁচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মায়েশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকাতেই সাকিব হেসে ফেলল। সাকিব সাকিবকে হাসতে দেখে মায়েশার আগে প্রশ্ন করল, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছু জানে। এখন না, আরও 7-8 বছর আগে থেকেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মাইশা আবিরকে শুধালো, মেঘ জানে?
না। বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষা কর, আমি এখনই বলে দিব। আপু প্লিজ, ওরা এখন কিছু বলো না। আমি বলবই। সরি আপু, প্লিজ ওরে কিছু বলো না। সরি বললে কি সব কিছুর সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চাই বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তো তুমিও ঢাকাতেই থাকবা। কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো। দরকার হলে তোমার বাসা থেকেও ঘুরে আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আম্মুরা কারো কানে কথা গেলে তুলকালাম হয়ে যাবে, প্লিজ। ফুপি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা আচ্ছা ধরছি। বলে আবির দুহাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করল। মাইশা মৃদু হেসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না, বলেই তুই করবি। শোনো তবে, শাড়ি পরিহিতা মাহাদিবা খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্তরতম অচল পূর্বাভাস বিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহাদিবার সাহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। মাইশা উচ্চস্বরে হেসে বলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মাইশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বর্ষা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আপু দেখো, ভাইয়া কান ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থায় দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে? আপনি কানে ধরে আছেন কেন? মায়েশা আবিরকে ইশারা দিতেই আবির কান থেকে হাত নামিয়ে বলে, কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? মায়েশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে প্রশ্ন করে। কোমল কণ্ঠে বলে, আবির ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করে, ভাই কি ভুল করেছিল? সেটা তোমাদের বলা যাবে না। এই বলে মায়েশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি করেছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলল, ভাইয়া ছোট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, হাসছিস কেন? মেঘ মুচকে হেসে এপাশ ওপাশ মাথা নাড়ল। মিমের হাতরে হাসতে হাসতে চলে গেছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তান্বিত চেহারার হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মাইশাকে স্টেজে বসানো হয়েছে, প্যান্ডেলে আত্মীয়ের সমাগম। এর মধ্যে দুটা অল্প বয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিসফিস করে কি যেন বলে সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে কিছু একটা বলেই সরে গেছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গেছে। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পিছনে দাঁড়িয়ে
মেঘের মাথায় গাঁটটা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আঁতকে ওঠে, পেছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। আবির রাশভারী কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? এমনি। এমনি কেউ হাসে না, কারণ বল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি হই? আমি এই কথা কখন বললাম? সব কথা বলতে হয় না, তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসতেছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষাও বোঝেন? জি। সবার? জি না, তোর মতো তার ছিঁড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আমি তার ছিঁড়া? কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আমি মোটেই তার ছিঁড়া না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গেছেন। মাদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মাইশাও আবির মেঘকে দেখছিল। মাইশার মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা বাড়িকে কেন্দ্র করে আবিরের শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে সাকিবের সঙ্গেও খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাহিরে চলে যাওয়া, আবিরে দীর্ঘ মামা বাড়িতে না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সব সময় মালা আশেপাশে থাকে। মালার সামনেই মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময় এই প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মাইশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি। আবিরও নিজ থেকে কিছু বলেনি। এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, মেঘ আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে। তবে মাইশা খুশি হলেও মালা তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আমির বাড়ির ভেতরে চলে গেছে। মিমারা দিয়ে আসার পর মেঘও ওদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা চাচারা, মামারা আরও যারা যারা আছেন সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলতেছে। মেঘদের পিছু পিছু মালাও ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিহা খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টার স্বরে বলল, কে রে মালা, তুই খেতে বসছিস কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসছে, ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, তারপর এরপর মেঘ। মেঘের পাশে মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখেই আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখে ইশারা করলো আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়োয় খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বললে, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল।
আবিরের কথা শুনে মেঘ চোখ জোড়া বড় করে তাকালো। অষ্টাদশের খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ এত ঝাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে। ভেবেই অষ্টাদশের মন খুশিতে ভরে গেছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসল। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশ বেড়েই চলেছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তোর যতটুকু কর্তব্য ততটুকুই করিস। এর বাইরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানভীর ৫-৭ বার কল দিয়ে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করছে। তানভীরও ঠান্ডা মাথায় ভাইকে বোঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমেষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়ো করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো বলছে। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দিব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছিল? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্যে এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলে, মানে? আপনার শীত লাগছে কি না দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। নিজের প্রতি রাগ হচ্ছে। মুখ ফসকে সবসময় সত্যি কথাই কেন বের হয়? মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য।